যে কোনো সময় নির্বাচন থেকে সরে দাঁড়াবে এনসিপি এবং জামাত। আর এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে একটা অজুহাত দরকার। জামাত আর এনসিপি এমন একটা অজুহাত সামনে নিয়ে এসেছে যেটা শোনার পর জনগণ হাসতেছে, আপনারাও হাসবেন। আমি সেই হাস্যকর অজুহাতটা আপনাদেরকে একটু পরে বলতেছি, তার আগে বলি তাদের নির্বাচন বর্জন করা এই অজুহাত নয়, তাদের ভিতরে একটা ভয় ঢুকে গিয়েছে। সেই ভয়গুলো কি কি? প্রথমত, তারা একটা আশা নিয়ে এই ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জোট করেছিল। আপনারা জানেন সেই জোটের মধ্যে ফাটল ধরেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই সেই জোট থেকে বের হয়ে গেছে। শুধু বের হয়ে গেছে তাই নয়, এখন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন একটি কৌশল আবিষ্কার করেছে। সেই কৌশলে জাতীয় পার্টির দুই অংশ আছে, আবার যারা নির্বাচনে জোট করেনি তারা আছে, তাদেরকে নিয়ে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই নতুন একটি জোট করতেছে। এই জোট করার সাথে সাথে জামাতে ইসলাম যেটুকু ভোট পাইতো সেই ভোটও অর্ধেক সর্ধেক হয়ে যাবে। কারণ জামাতে ইসলামের ভোট শুধু জামাতের নেতাকর্মী ছাড়া আর কে আছে? কেউ নাই। এই জন্য জামাত এনসিপির মধ্যে ভয় ঢুকে গেছে, আর এই ভয়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পায়তারা করতেছে, বিভিন্ন অজুহাত সামনে নিয়ে আসতেছে। তাদের দ্বিতীয় ভয়টা হচ্ছে তারা যে একটা ন্যারেটিভ তৈরি করছিল, জনসাধারণের কাছে গিয়ে বা ভোটারের কাছে গিয়ে বলছিল যে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন, জান্নাতে যাবেন, কারণ আমরা সকল ইসলামিক রাজনৈতিক দল এক হয়েছি, এটা আল্লাহর দল। এই ন্যারেটিভটা ভেঙে গেছে। কেন ভেঙে গেল? এখন আর এই জামাত ইসলামের নেতাকর্মীরা সাধারণ জনগণের কাছে গিয়ে বলতে পারবে না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, কারণ ওখানে আবার এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের প্রার্থীও থাকবে। তারা গিয়ে বলবে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতে যেতে পারবেন। জনগণ তখন চিন্তা করবে যে দাঁড়িপাল্লায় ভোট দিতে গেলে, ভোট দিলেও জান্নাতে যাব, আবার হাত পাখায় ভোট দিলেও জান্নাতে যাব। আসলে জান্নাত কি মানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে নাকি? এই জন্য এই ন্যারেটিভ আর সাধারণ জনগণ খাবে না। এই ন্যারেটিভ দিয়ে সাধারণ জনগণের মন আর জয় করা যাবে না। এর আগেও আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছি, সেগুলো আপনারা ছড়িয়ে দিয়েছেন। তারপরে কিন্তু আপনারা দেখেছেন জামাত ইসলামের বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সেখানে ভোট চাইতে গেলে গ্রামের মেয়েরা বলছে যে আমরা নামাজ রোজা না করে শুধু দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাব। আপনারা দেখেছেন, এটা কিন্তু আপনাদের ক্রেডিট। আপনারা আমাদের ভিডিও শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, এই জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। যাই হোক, জামাত ইসলামের তৃতীয় ভয় হচ্ছে বিএনপিকে নিয়ে তারা ভীষণ একটা ভয়ের ভিতর আছে। এরা মনে করতেছে যে যে কোনো সময় এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই বিএনপিকে সমর্থন করতে পারে। যেহেতু তারা জোটে নেই, ওই জোট জয়ী হয়ে আসুক বা জিতে আসুক এটা চরমোনাই চাইবে না, বিধায় তারা বিএনপিকেও সমর্থন করতে পারে। বিএনপিকে যদি সমর্থন করে তাহলে সবচেয়ে বেশি ভরাডুবি হবে জামাতের, সাথে এনসিপিও ধ্বংস হয়ে যাবে। আবার আরেকদিকে তাদের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল জামাত ইসলামী আর এই এনসিপির, যে বিএনপির একটা করে পদে বা একটা করে আসনে বিএনপির 4টা 5টা করে প্রার্থী দাঁড়াবে। অনেক জায়গায় কিন্তু বিরোধিতা করতেছিল, ইদানিং আর করতেছে না। তারেক রহমান তাদের সাথে নেগোসিয়েশন করতে সক্ষম হয়েছে এবং সেগুলো তাদের প্রার্থিতা প্রত্যাহারও করেছে, আরো করার পথে আছে। আবার নির্বাচনের আগে দেখবেন যে সবাই প্রার্থিতা বাতিল করে দিয়েছে। তখন একটা আসনে বিএনপির একটাই প্রার্থী থাকবে। সেই জায়গায় এই জামাত আর এনসিপি গিয়ে কোনো পাত্তা পাবে না। এই ভয়টাও তাদের ভিতরে ঢুকে গিয়েছে যে বিএনপির, আমরা ভেবেছিলাম এক জায়গায় 4-5টা প্রার্থী থাকবে, বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, বিএনপির প্রার্থী এককভাবে ভোট করতে পারবে না। তখন সেই জায়গায় সুযোগ নিবে জামাত এবং এনসিপি। সেই সুযোগটা তারা নিতে পারছে না। এটাও তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। আরেকটা ভয় ঢুকে গেছে জামাতের ভিতরে, জামাত কিছু মেয়েদেরকে ব্যবহার করেছিল, যে তাদের মাধ্যমে এই যে বোরকা পরে হিজাব পরে মেয়েদের মধ্যে ঢুকতে সক্ষম হয়েছিল, যে আপনারা মেয়েদেরকে বুঝাবেন, মানে নারীদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে বয়স আর কয়দিন, আপনারা কয়দিন বাঁচবেন, দাঁড়িপাল্লা হচ্ছে ইসলামিক দল, এটা আল্লাহর দল, এখানে ভোট দেন, ভোট দিলে আপনার গুনাহ মাফ হবে। এই ধরনের বিভিন্ন কথা কিন্তু নারীদের ভিতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেইটা এখন জামাত ইসলাম আর পারতেছে না। আমি অনেক জায়গায় খবর নিয়ে দেখলাম জামাতের নারী কর্মীরা এখন মাঠে ভোট চাইতে যাইতে ভয় করতেছে। একই সাথে জামাতের এই ফাঁদে আর নতুন করে কেউ পা দিচ্ছে না।
আগে কিছু টাকার বিনিময়ে অসহায় মেয়েদেরকে তারা এই ভোটের প্রচারণার কাজে ব্যবহার করেছে, যেটা এখন আর পারতেছে না। যার কারণে এদের মধ্যে নির্বাচনী প্রচারণার ভয়টাও ঢুকে গিয়েছে। আরেকটা ভয় ঢুকে গিয়েছে, এখন মিডিয়াতে সত্য কথাগুলো প্রকাশ হওয়া শুরু হয়েছে। জামাত শিবিরের যে বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে বা জামাত ইসলামের পক্ষে ব্যাপক প্রচারণা ছড়িয়েছিল এতদিন, এখন সেটা অর্ধেকেরও কমে এসেছে। এখন বিএনপির যে সকল সত্য কথাগুলো তুলে ধরা হয় সেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জামাতে ইসলামের ভুল ত্রুটিগুলো তুলে ধরলে সেটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেছে। এই জন্য সাধারণ জনগণও মোটামুটি সচেতন হয়েছে। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি, সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে এমন একটা প্ল্যাটফর্ম যেটা নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখে। তার ছোট্ট একটা উদাহরণ দেই, ধরেন তারেক রহমান একটা বক্তব্য দিয়েছে, এই বক্তব্য সাধারণ জনগণ কিভাবে শুনবে, বা গ্রামে অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের যারা ওই অনুষ্ঠানে হাজির থাকবে না তারা কিভাবে শুনবে? তারা হাতে থাকা মোবাইল দিয়ে শুনবে অথবা টেলিভিশনে শুনবে। এই জন্য সোশ্যাল মিডিয়া যাদের দখলে থাকবে তারা মোটামুটি ধরেন যে অর্ধেকেরও বেশি জয়ী হয়ে গেছে বলেই আপনারা ধরে নিতে পারেন। আপনারা দেখেছেন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জামাত শিবির ন্যারেটিভ তৈরি করে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তারা ব্যাপক জয় পেয়েছে। এর প্রধান কারণ হচ্ছে তারা জামাত শিবির যেভাবে লড়েছে বিএনপির বিপক্ষে, মাঠে কিন্তু লড়তে দেখেন নাই, লড়েছে সোশ্যাল মিডিয়ায়। তারা বিএনপিকে চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, তারপরে হচ্ছে এই বালু দখলকারী, এগুলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। ভোটারদের মধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছিল। তারা তো মোবাইলে দেখেছে, তারা ফেসবুকে দেখেছে, ইউটিউবে দেখেছে, তারা ওই টুইটারে দেখেছে যে হ্যাঁ এটা তো সত্য। কারণ এর প্রতিবাদ করার মতো তো বিএনপির খুব একটা ভালো অ্যাক্টিভিস্ট ছিল না। এখন আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভিস্ট হয়েছে। আপনারা বিএনপির পক্ষে যারা কথা বলে তাদের ভিডিওগুলো শেয়ার করবেন। তবে এর মধ্যে আমি বেশ কিছু দেখি তারা ব্যক্তিগত আক্রমণ করে, মানে বিভিন্ন আজে বাজে নাম ধরে ডাকে, তারপরে হচ্ছে আজে বাজে ট্র্যাক দেয় আর কি। আসলে এটা হওয়া উচিত নয়। হওয়া উচিত হচ্ছে যুক্তি তর্কের মাধ্যমে লড়াই করা। কাউকে ব্যক্তিগত আঘাত করে, ব্যক্তিগত ট্র্যাক দিয়ে, মিথ্যা ট্র্যাক দিয়ে, এগুলো আসলে যুক্তির ভিতর পড়ে না। এই জন্য যুক্তি দাঁড় করাতে হবে। যুক্তি দাঁড় করালে আপনারা অন্তত সফল হতে পারবেন। যাই হোক, এখন এই যে জামাত এবং এই এনসিপি কি ন্যারেটিভটা সামনে নিয়ে আসছে বা কি অজুহাত সামনে নিয়ে আসছে, তারা সংবাদ সম্মেলন করে বলেছে যে নির্বাচন কমিশন কোনো একটা বিশেষ দলের পক্ষপাতিত্ব করতেছে। কিভাবে পক্ষপাতিত্ব করতেছে? আপনারা জানেন এই যে ইসি ঋণ খেলাপি এবং বিভিন্ন প্রার্থিতার বৈধতা নিয়ে কয়েক দফায় কিন্তু করেছে, তারা প্রকাশ করেছে, প্রার্থিতার হালনাগাদ প্রকাশ করেছে। এটা করার সময় নাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা ছিল তারা নাকি বৈঠক করেছে। সেই বৈঠক থেকে বের হয়ে এসে বিএনপির যারা ঋণ খেলাপি ছিল তাদের নাকি মনোনয়ন বৈধ করেছে। আসলে এটা কোনো যুক্তি হলো? ধরেন নির্বাচন কমিশনের কোনো অফিসার বা ধরেন কর্মকর্তা, সব কর্মকর্তাই বিএনপির কথা শোনে, মনে করেন বিএনপির কথা শোনে, তাহলে কি ওই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই ইসিতে যেতে হবে? এখন মোবাইলে একটা মেসেজ দিলে তো হয়ে যাবে, মোবাইলে কথা বললে তো হয়ে যাবে, তাহলে ওখানে কেন যেতে হবে? ওখানে গিয়ে জনগণকে বা হচ্ছে মানুষজনকে বা বিরোধী রাজনৈতিক দলকে কেন দেখাতে হবে যে আমি ইসিতে আসছি? আসলে উদ্দেশ্য সেটা নয়। উদ্দেশ্য হচ্ছে একটা অজুহাত খুঁজতে হবে, তাদের বলতে হবে যে এই যে মিটিং করেছে, এই যে মিটিং করেছে। ভাই, মিটিং না করে মোবাইলে তো বলা যেত, তাই না? যদি মনে করেন যে ইসির কর্মকর্তারা বিএনপির কথা শুনেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা মেসেজ দিয়ে দিত, হ্যাঁ সবার মনোনয়ন বৈধ করে দেন, তাহলে তো বৈধ হয়ে যেত, তাই না? ওখানে তো আর যেতে হতো না। আসলে মিটিং কি কারণে করেছে? হয়তো তারেক রহমানের নিরাপত্তার কারণে অথবা নির্বাচনী বিষয় আশায় নিয়ে মিটিং করতেই পারে। এর মানে এই নয় যে যারা ঋণ খেলাপি আছে তাদের মনোনয়ন বৈধ করার জন্য মিটিং করেছে। এটা তো মোবাইলেও হয় রে ভাই। এটা হচ্ছে একটা ফালতু অজুহাত, এটা হাস্যকর একটা অজুহাত। নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য জামাত শিবির এই নতুন একটা অজুহাত সামনে নিয়ে এসেছে। এনসিপি তাদের সাথে যোগ দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আসলে জামাত শিবির বা এনসিপি যারা আছে বা এই যে জামাতের যে জোট আছে, এরা কি এই নির্বাচন থেকে সরে যেতে পারে?
অথবা চরমোনাই কি নতুন রাজনৈতিক জোট করবে, অথবা বিএনপিকে কি সমর্থন করবে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট নিয়ে আমার প্রতিদিন একটা এপিসোড হবে ইনশাল্লাহ। সামনের সপ্তাহ থেকে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।